শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নবিচিত্রা বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নবিচিত্রা বইয়ের যে প্রথম স্কুলটি রয়েছে, সেই প্রথম স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম। এখানে ছোট বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান থাকবে, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে দারুণ সাহায্য করবে। তোমরা যদি এই সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা যে এমসিকিউ সমস্ত সেটের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে এমসিকিউ সমাধান হয়েছে, যদি এমসিকিউ সমাধানের ক্লাসটি যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে। প্রথমে আমরা দুইয়ের প্রশ্নগুলো জেনে নেব। দুইয়ের প্রশ্নের উত্তর কি বলছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? প্রথম প্রশ্নের উত্তর হবে, মৃদুল দাশগুপ্তের আঁকা লেখা কবিতায় মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যে চাঁদের আলো মাঠে দুধের স্বরের মতো জ্যোৎস্না প্রতিভাসিত হয়। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মিনারিকা কাকে বলে? এর উত্তরটা দেখে নাও। মিনার হলো স্তম্ভ বিশেষ। অন্যদিকে মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে মিনারেট বা মিনারিকা বলে। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? এর উত্তর হচ্ছে, গণেশ একদিন গণেশের ছাত্র পুলিশম্যান তার স্ত্রী এবং মাকে সঙ্গে নিয়ে এসে বলে যে আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে, তারা কবিতা শুনতে চায়। এই কথা শোনার পর গণেশ অবাক এবং খুশি দুই হলো। তারপরে প্রশ্ন হচ্ছে, পাখি সব করে রব রাতি পুহাইল পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে, পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে 2-5 নম্বর প্রশ্ন হচ্ছে, মেয়েদের একটু লজ্জা থাকা ভালো কে কাকে এ কথা বলেছে? এর উত্তর হবে, মেয়েদের একটু লজ্জা থাকা ভালো মাকু গল্পে আয়া তোতাকে এ কথা বলেছে। এবার আমরা 3 নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে 3-1, গণেশ হো হো করে হেসে উঠে বলল, গণেশ কি বলেছিল? তার এইভাবে হেসে ওঠার কারণ কি? এই হাসি থামানোর জন্য সে কি পরিকল্পনা করেছিল? প্রথমে আমরা উত্তরটা জেনে নেব, গণেশ কি বলেছিল। এই প্রশ্নের উত্তর আমরা জানবো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পে গণেশ তৃপ্তির হাসি হেসে বলেছিল, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। তারপরে প্রশ্ন পার্ট হচ্ছে, গণেশের এভাবে হেসে ওঠার কারণ কি? এর উত্তর হচ্ছে, একদিন 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের আস্তানায়। তিনি গণেশকে বলেছেন, আপনি এসব কি কাণ্ড করেছেন? পৃথিবীটা যে নষ্ট হয়ে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা অভ্যাস করছে, হিজিবিজি ছবি আঁকছে। এইসব কথা জানতে পারার পর গণেশ হো হো করে হেসে উঠেছিল। তারপরের প্যারা প্রশ্ন যে হচ্ছে, এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল? তাহলে গণেশের পরিকল্পনা কি করেছিল? গণেশ এক বিচিত্র রহস্যময় চরিত্র, যার ভাবনা সাধারণের থেকে আলাদা। গণেশের মনে হয়েছিল যে বিজ্ঞানের বাড়াবাড়ি একটা সীমা থাকা দরকার। তাই একক প্রচেষ্টায় তিনি কালের গতিকে উল্টো দিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের একটি গিরিগুহায় আশ্রয় নেয়। সেখানে একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় তিনি শুরু করেন কবিতা লেখা, গান গাওয়া, ছবি আঁকার সাধনা। আর এইভাবে তিনি বেগের যুগে আবেগ নির্ভরতার পথে যুগ বৃদ্ধ কাজ করার পরিকল্পনা করেছিলেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 3-2, রঙের প্রয়োজনও ছিল। শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত, তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? 3-2 প্রথম পার্টের উত্তরটা আমরা দেখে নেব। কি বলছে যে ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত। রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গল্পে গাছের পাতা রস, বাটনা বাটা শিরের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার ছাঁচা ভূষকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন মিটত। তারপরে হচ্ছে, তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন। অয়েল পেন্টিং এর কাজ শান্তিনিকেতনে রামকিঙ্করই প্রথম শুরু করেন। এই বিদ্যা এবং ছবি আঁকার কৌশল তাকে হাতে ধরে কেউ শেখাননি, সম্পূর্ণ নিজে নিজে এই কলা তিনি রপ্ত করেছিলেন। অয়েল পেন্টিং বা তেল রং কেনার জন্য তিনি যখন দোকানে যান, তখন দোকানদার তাকে শুধু জানান টিউব রং ও পাত্রে তেলে তুলি ডুবিয়েই রং করতে হয়। এইভাবে তিনি অয়েল পেন্টিং শিখেছিলেন। এবার আমরা দেখে নেব 4 নম্বরের প্রশ্ন।
4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনে যে আক্ষেপ ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। এই 4-এর 1-এর প্রশ্নের উত্তর আমরা এবার দেখে নেব। কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতায় তার মাতৃভূমি বঙ্গদেশের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার মর্মযন্ত্রণা ও আক্ষেপ প্রতিফলিত হয়েছে। কবিতায় কবির মনে যে আক্ষেপ ধরা পড়েছে তা হলো, এই প্রশ্নের উত্তর আমরা পয়েন্ট করে করেছি, অবশ্যই তোমরা দেখবে আর ভালোভাবে লেখার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট হচ্ছে মাতৃভূমির প্রতি অবজ্ঞার কারণে কবির মর্ম যন্ত্রণা। কবি মনে করেন বঙ্গভূমিকে অবজ্ঞা করে তিনি বড় ভুল করেছেন। বিদেশে গিয়ে তিনি উপলব্ধি করেন বঙ্গভূমির ভালোবাসা ও স্নেহের মতো আর কিছু নেই, তাই তার মনে গভীর যন্ত্রণা জন্ম নিয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেশবাসীর মনে তার স্মৃতি সদা জাগরক থাকুক এই প্রার্থনা। এই পয়েন্টে হচ্ছে যে তিনি চান বাংলার মানুষ তাকে মনে রাখুক, তার সাহিত্য, তার সৃষ্টিকর্ম চিরকাল বেঁচে থাকুক, এই স্মৃতি যেন কালান্তরে মুছে না যায়। এবার তৃতীয় পয়েন্ট হিসেবে আমরা দেখে নেব, দেশবাসী তাকে মনে রাখলেও মৃত্যুতে কবির কোনো ক্ষেত থাকবে না, এই প্রার্থনা। এই পয়েন্টে বলা হচ্ছে কবির একমাত্র সান্ত্বনা হবে যদি তার মাতৃভূমির মানুষ তাকে স্মরণ করে, এমনকি মৃত্যুর পরও যদি তিনি বাংলার মানুষের হৃদয়ে থাকেন তবে তার আর কোনো আক্ষেপ থাকবে না। 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা জেনে নেব, অমরতা যে পুনরায় কবিকে জন্ম দিয়েছে এই মর্তলোকে পাঠাবে এই প্রার্থনা। তিনি আশাবাদী যে বাংলা তাকে আবার জন্ম দেবে, তার সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন এবং পুনরায় এই মর্তে ফিরে আসবেন। তারপরে পয়েন্ট হচ্ছে দোষ গুণ ক্ষমা করে এই দাসকে অমর করার আশীর্বাদ দেওয়া। তিনি বঙ্গমাতার ক্ষমা প্রার্থনা করেন, অর্থাৎ তিনি বঙ্গমাতার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি চান তার ভুল ত্রুটি ক্ষমা করে বঙ্গমাতা তাকে আশীর্বাদ দিক, যাতে তিনি তার কর্মের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকতে পারেন। এই কবিতায় মাইকেল মধুসূদন দত্তের যে আত্মপীড়া, দেশপ্রেম এবং মৃত্যুর পরেও বঙ্গমাতার সান্নিধ্যে থাকার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে। তার অনুশোচনা শুধু ব্যক্তিগত নয়, বরং বঙ্গমাতার প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এবার আমরা দেখে নেব 4-এর 2-এর প্রশ্ন, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে, তার ফল কি হয়েছিল। এখানে সব বলতে কি কি বোঝানো হয়েছে দেখো, আশরাফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতায় ইতিহাস থমকে দাঁড়িয়ে 21-এর ভাষা আন্দোলনের প্রতিটা খুঁটিনাটি বিষয় লিখে নিল। মাঠ, ঘাট, বাট, হাট, বন সর্বত্র জেগে ওঠা মানুষের তীব্র অসন্তোষ এবং প্রতিবাদ, পূর্ব পাকিস্তানের সেনাদের গুলিতে বিপ্লবী তরুণদের মৃত্যু, ভাষার অধিকার রক্ষার লড়াইয়ের সেই সব কাহিনী ইতিহাস থমকে দাঁড়িয়ে একে একে লিখে নিল। এই প্রশ্নের উত্তর যে বার শব্দটি রয়েছে, এই বার শব্দের অর্থ হচ্ছে পথ। তারপর এর প্রশ্ন হচ্ছে কি দেখো প্যারাটা, তার ফল কি হয়েছিল। এর ফল হিসেবে আমরা দেখে নেব 1952 সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালির ভাষা ও অধিকার রক্ষা পায় এবং 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা এখন বিশ্বব্যাপী ভাষার অধিকারের প্রতীক। এই ইতিহাসের এই ছায়াপথ ঘটেছে 21-এর কবিতায়। তাই ভাষার প্রতি আবেগ, দেশপ্রেমিক কবি তার এই কবিতায় ভাষা মুগ্ধতার প্রচার করতে সচেষ্ট হয়েছেন। এবার আমরা এই মাকু গল্প থেকে যে 5-এর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা জানবো। প্রথম প্রশ্ন হচ্ছে 5-এর 1-এর, পানুয়াকে, তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কি ছিল। প্রথমে আমরা জেনে নেব পানুয়াকে। মাকু গল্পে পানুয়া হলো তোতাদের আয়ার ছোট ভাই। তারপরে তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কি ছিল। তোতাদের বাড়ির আয়া বলেছিল বড় ভাই পানুয়া কালিয়ার বনে নিখোঁজ হয়ে গিয়েছিল প্রায় 15 বছর আগে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সোনাটিয়াদের বাড়ির মাস্টারমশাই বলেছিলেন যে পানুয়া মোটেই কালিয়ার বনে নিখোঁজ হয়নি, সে মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। ঘরের কথা মাস্টারমশাইকে বলার জন্য তোতাদের বাড়ির আয়ার রাগ হয়েছিল তোতার ওপর। তাছাড়া নিজের ভাই সম্পর্কে মাস্টারমশাই মন্তব্যটি তার পছন্দ না হওয়াটাও রাগের কিন্তু একটি অন্যতম কারণ। তারপরে 5-এর 2-এর প্রশ্ন হচ্ছে কেন পালিয়ে গেল, কে কেন পালিয়ে গিয়েছিল। প্রথমে আমরা জেনে নেব কে পালিয়ে গিয়েছিল। প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মাকু গল্পে মাকু পালিয়ে গিয়েছিল। তো মাকু পালিয়ে যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে
মাকু ছিল কলের পুতুল। ঘড়িওয়ালা বহু বছর ধরে ঘড়ির কারখানার পুরনো কলকব্জা দিয়ে মাকুকে তৈরি করেছিল। সে বিভিন্ন প্রকারে কাজ করে দিতে পারত। মাকু নানা রকম কাজ করতে পারলেও কাঁদতে পারত না একেবারেই, কারণ ঘড়িওয়ালা তার শরীরে কাঁদার কল বসায়নি। এদিকে পরীদের রানীকে দেখে মাকু তাকে বিয়ে করতে চায়, অথচ সে কাঁদতে পারে না বলে পরীদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জাদুকর জানায়। মাকু তাই ঘড়িওয়ালার কাছে বায়না করে যে তাকে কাঁদার কল বানিয়ে দিতেই হবে। কিন্তু মাকুকে বানাতে গিয়েই ঘড়িওয়ালার সব বিদ্যা ফুরিয়ে গেছে। তাই মাকুর জন্য কাঁদার কল বানানো তার পক্ষে সম্ভব নয় বলেই সে মাকুর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। এরপর আমরা দেখে নেব ব্যাকরণ অংশের যে ছয়ের দিয়ে রয়েছে, সে ছয়ের ১ নম্বর প্রশ্ন হচ্ছে, রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। রূপান্তরিত তদ্ভব শব্দ। রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে? অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্য দিয়ে অন্যান্য তদ্ভব শব্দের মতোই পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। কি হয়েছে? পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই জাতীয় শব্দগুলিকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। যেমন দ্রাঘমে। এই দ্রাঘমে একটি গ্রিক শব্দ। দ্রাঘমে থেকে দ্রম্য সংস্কৃত শব্দ। এই দ্রম্য থেকে এসেছে দম্য প্রাকৃত শব্দ। আর এই দম্য থেকে এসেছে দাম অর্থাৎ বাংলা শব্দ। এটি হচ্ছে রূপান্তরিত তদ্ভব শব্দের উদাহরণ। এরপর আমরা দেখে নেব ৬-২ প্রশ্ন, একটি মুন্ডমাল শব্দের উদাহরণ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ। প্রথমে আমরা একটি মুন্ডমাল শব্দের উদাহরণ আমরা জেনে নেব। মুন্ডমাল শব্দের উদাহরণ হলো মাস্টার অফ আর্টস থেকে এমএ। আর একটি খণ্ডিত শব্দের উদাহরণ হলো এরোপ্লেন থেকে প্লেন। তারপরে ৬-৩ নম্বর প্রশ্ন হচ্ছে, তৎসম কথার অর্থ এবং তদ্ভব কথার অর্থ কি? তৎসম কথার অর্থ হলো, প্রথমে আমরা জেনে নেব তৎ। এই তৎ শব্দের অর্থ হলো তার এবং সম শব্দের অর্থ হলো সমান, অর্থাৎ তৎসম কথার অর্থ হলো সংস্কৃতের সমান। এবার আমরা দেখে নেব এই তদ্ভব কথার অর্থ কি। তদ্ভব কথার অর্থ হলো তার থেকে উদ্ভব, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। ৬-৪ হচ্ছে বাংলা ভাষায় আগত দুটি বর্ম শব্দের নাম। তাহলে বাংলা ভাষায় আগত দুটি বর্ম শব্দ হলো লুঙ্গি, ঘুগনি। এই ছিল তোমাদের প্রথম স্কুলের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।